হ্যালো, আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বলবো না যে কেমন আছো বলো তোমরা সবাই, কারণ তোমাদের সবার ভালো থাকার কথা না, একেবারেই কথা না তোমাদের ভালো থাকার। যাই হোক, তো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এগুলো তো রোজকার কথা। কিন্তু আজকে না খুব হার্ট টু হার্ট কিছু কথা বলবো তোমাদের সাথে। অ্যাকচুয়ালি কথাগুলো বলা খুব প্রয়োজন, জানো তো। 2024-এর নিটের স্ক্যাম আমাদের চোখ খুলে দিয়েছে অনেকটাই। অ্যাকচুয়ালি আমি জানি না কতটা অ্যালিগেশন দেওয়া যায়, কতটা ঠিক কতটা বেঠিক আমি জানি না। প্রথমে বলবো যে এই স্ক্যাম সম্পর্কে আমার বক্তব্য, তারপরে বলবো কি কি স্টেপ নেওয়া হচ্ছে, কারণ তোমাদের কিন্তু এটাও জানা দরকার যে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, কি কি স্টেপ নেওয়া চলছে অলরেডি। তারপরে বলবো যে এটাতে ওভারকাম আমরা কি করে করব, আর আমাদের নেক্সট স্টেপে বা কি হওয়া উচিত, আদৌ 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 কি আর এই পরীক্ষার উপর ভরসা আমরা রাখাটা উচিত। দিন রাত এক করে 24 ঘন্টার মধ্যে কেউ 18 ঘন্টা, কেউ 20 ঘন্টা টাইম দিয়ে পড়াশোনা করছে বাচ্চারা। তারপর এটা কি ছেলে খেলা হচ্ছে? মানে কতটা কি উচিত হবে ব্যাপারটা নিয়ে এগোনো বা ভাবনা চিন্তা করা, সবটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটায়। তো সবার আগে বলি যে এই স্ক্যাম নিয়ে আমার কি বক্তব্য, কারণ অনেকেই তোমরা আমাকে বলছো যে ম্যাম আপনার কি মনে হচ্ছে। দেখো, 100% কিছু একটা গন্ডগোল হয়েছে, 100%। তার কারণই হচ্ছে এই এত বাচ্চার 720 নম্বর পাওয়া, এটা সম্ভব না। কাট অফ বাড়বে আমি জানতাম, কারণ তার কারণ আছে কিছু, কেন কাট অফ বাড়বে সেটা আমি পরে আলোচনা করছি। কিন্তু কাট অফ বাড়া মানে এই নয় যে 720 এত বাচ্চা পাচ্ছে। 700 নাম্বার যে পাচ্ছে তার র্যাঙ্ক এই, 720 পেয়ে এইমস দিল্লি হচ্ছে না, এতটা ইজি ব্যাপার কিন্তু নয়। নেক্সট হচ্ছে যে আমরা বারে বারে দেখেছি যে যারা র্যাঙ্কার্স তাদের সবার নাম্বারগুলো, রোল নাম্বারগুলো কাছাকাছি। আরো অনেক কিছু দেখা গেছে যে তাদের নামের সারনেম মেনশন নেই। আমরা দেখলাম যে যেদিন রেজাল্ট অ্যানাউন্স হলো তার ঠিক কয়েক ঘন্টা আগে ফাইনাল আনসার কি আপলোড হলো। এটাও খুব ফিশি, কারণ এরকম হয় না। আনসার কি আপলোড হওয়ার পর বেশ কিছুদিন বাদে রেজাল্ট দেওয়া হয়, যেখানে কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট তড়িঘড়ি করে বেরোনো হলো। কিছু তো ব্যাপার আছে। এনটিএ অদ্ভুতভাবে বলে দিল একটা কথা যে টাইম যারা পায়নি, যাদের টাইম দেওয়া হয়নি তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। এই গ্রেস মার্কস এর কোনো ভিত্তি যেখানে নেই। প্রচুর প্রচুর সেন্টারে, আমাদের বেঙ্গলের সেন্টার রয়েছে প্রচুর প্রচুর, যেখানে কিন্তু টাইম কম পেয়েছে স্টুডেন্টসরা। ইনভিজিলেটরের গাফিলতির জন্য স্টুডেন্টসরা টাইম কম পেয়েছে, যেখানে একটা কোয়েশ্চেন 1 মিনিটের টাইমে নিট পরীক্ষা দেওয়া হয়, সেখানে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা অবধি টাইম ওয়েস্ট হয়েছে প্রচুর সেন্টারে। তোমরা আমাকে এসে জানিয়েছো। সেই বাচ্চাদের কথা কেউ ভাবেনি, কারণ সেই বাচ্চাদের জন্য কোনো ইনভিজিলেটর গিয়ে এনটিএ কে জানায়নি। ইনভিজিলেটর যদি হল থেকে এনটিএ কে না জানায়, এনটিএ কোনো ব্যবস্থাও করেনি। তো সেক্ষেত্রে তাদের এতগুলো নাম্বার কিন্তু মাইনাস হয়ে গেছে। এটা ছেলে খেলা নয়, যেখানে 1 নাম্বারে তুমি জানো যে নিটের র্যাঙ্ক কোথা থেকে কোথায় চলে আসছে। সেখানে যে বাচ্চারা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা টাইম পায়নি, কেড়ে নেওয়া হয়েছে টাইম, তাদের জন্য কেউ ভাবেনি। এনটিএ কিছু স্পেসিফিক সেন্টারের কথা বলছে যেখানে নাকি টাইমের শর্টেজ ওরা জানতে পেরেছে, এবং যেখানে নাকি ওদেরকে কম্পেনসেট করা হয়েছে এইভাবে বোনাস মার্কস দিয়ে। 100 নম্বরও নাকি বোনাস মার্কস দেওয়া হয়েছে। মানে এগুলো কি? আর তোমরা বোনাস মার্কস কোন বেসিসে দিচ্ছ সেটাও কিন্তু কোথাও ক্ল্যারিফাই করা নেই। মানে 1 মিনিটের টাইম যার কম, তাকে আমি 4 নম্বর বোনাস মার্কস দেব নাকি নাকি 1 মিনিটের জন্য 1 নম্বর? মানে কি বেসিসে, কোন বেসিসে এই বোনাস মার্কসটা দেওয়া হয়েছে সেটারও কোনো ক্ল্যারিফিকেশন নেই, কোথাও কিছু নেই। মানে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। তো এটা জানার অধিকার কিন্তু আমাদের প্রত্যেকটা ভারতবাসীর রয়েছে, প্রত্যেক স্টুডেন্টস এর রয়েছে, প্রত্যেক টিচারের রয়েছে, প্রত্যেক গার্জিয়ানের রয়েছে। সো সামথিং ইজ দেয়ার। নেক্সট পয়েন্ট, যে ম্যাম তাহলে কি করা হচ্ছে? অনেক কিছু করা হচ্ছে। তোমরা হয়তো এতটা জানতে পারছো না বা বুঝতে পারছো না, কারণ তোমরা বয়সে অনেক ছোট। অনেক কিছু করা হয়েছে। দেখো, টুইটারে তো সবাই লিখে দিয়েছে, এরকম কোনো এডুকেটার নেই যে তার টুইটারে জানায়নি। টুইটারে আমরা সবাই লিখেছি। এছাড়া হচ্ছে আলাদা করে মেইল গেছে এনটিএর কাছে, যদিও সেটার রেসপন্স ওরা কি করবে না, ওরা হয়তো করবেই না,
কিন্তু যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেটা হলো এটা, কোর্ট কেস করা হয়েছে, হ্যাঁ কোর্ট কেস করা হয়েছে, কোর্ট কেস করা হচ্ছে, এবং অনেকেই কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের দাবি রাখছে। সিবিআই ইনভেস্টিগেশন হোক এই নিট নিয়ে, নিট 2024 নিয়ে, সেটার সেই দাবি নিয়ে লোকে কিন্তু কোর্ট কেসও করছে, অনেক কিছু হচ্ছে। তাহলে টুইটারে লেখা হচ্ছে, কোর্ট কেস হচ্ছে, আরটিআই করা হয়েছে এনটিএ এর এগেনস্টে। আরটিআই মানে হচ্ছে, তোমাকে আরটিআই মানেটা আমি বোঝাই, আরটিআই হচ্ছে এমন একটা বিষয়, তুমি কারোর বিষয়ে কিছু জানতে আরটিআই করতেই পারো। আরটিআই করলে তুমি যাকে আরটিআই করেছো সে কিন্তু তোমাকে 14 দিনের মাথায় একটা রিপ্লাই করতে বাধ্য, এটা আমাদের দেশের নিয়ম। তো আরটিআই যেহেতু করা হয়েছে, এনটিএ কে কিছু না কিছু তো একটা উত্তর দিতেই হবে। তো অনেক কিছুই করা হচ্ছে, এরকম কেউ ভেবো না যে সবাই হাত পা গুটিয়ে বসে রয়েছে, কারণ এটা কিন্তু সবারই জীবনের একটা বিশেষ মূল্য রাখে এই নিটটা। তো যাই হোক, এই জিনিস তো করা হচ্ছে পাশে। এবার তোমাকে আমি বলবো যে আমরা কি করব, আমাদের ভরসা কি আর রাখা উচিত, আমরা কি আর নিট দেওয়ার কথা ভাববো, বা আমাদের অ্যাকচুয়াল এই মুহূর্তে কি করা উচিত। এই জায়গাতে এবার কিন্তু আমি খুব অনেস্ট আমার নিজের ওপিনিয়ন দেব, একদম তোমাদেরকে আমার নিজের ভাই বোন ভেবে, নিজের বাড়ির বাচ্চা ভেবে তোমাদেরকে আমি কিছু আমার কথা শেয়ার করতে চাই, খুব অনেস্টলি বলবো। আজকে তোমরা নিট দিয়েছো বলে তোমাদের এই জায়গাটা মনে হচ্ছে এই ঘটনা ঘটছে শুধু নিটের সাথে। প্রত্যেকটা সেক্টরে একের পর এক প্রচুর স্ক্যাম হয়, হচ্ছে, হয়েছিল। ইদানিং কালে আমরা হয়তো চারিদিকে কিছু চাকরি নিয়ে স্ক্যামের কথা শুনছি, যে টাকা দিয়ে চাকরি বিক্রি হচ্ছে বা অনেক কিছু। এই স্ক্যাম ছোটবেলা থেকে আমরা অনেক জায়গায় কিন্তু ফেস করে আসছি। তুমি হয়তো ভাবছো নিটের স্ক্যাম হচ্ছে, নিট আর দেবো না, ফাইন, না দাও। সত্যি কথা, নিট আমাদের যেভাবে হতাশ করছে তুমি ভাবতেই পারো যে নিট আর দেবো না, এখানে কোনো দোষের কিছু নেই। কি দেবে? তুমি হয়তো ভাবছো জেন পাস দেবো, সিইউইটি দেবো, বা এসব দেবো না, নিদেন পক্ষে একটা নর্মাল কলেজে গ্র্যাজুয়েশনে ভর্তি হব, ভাবছো তো? কে তোমাকে গ্যারান্টি দিচ্ছে যে ওই জায়গাগুলোতেও কিছু হচ্ছে না? তোমায় আমি একটা আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বলবো। আমি যখন পিএইচডি করার জন্য বিভিন্ন ইনস্টিটিউটে অ্যাপ্লাই করছিলাম আমার এমএসসির পর, অনেক জায়গায় এরকম হয়েছে যে আমার পিএইচডির ইন্টারভিউ খুব ভালো হয়েছে, আমি সব আনসার করতে পেরেছি, এবং আমার কিন্তু এমএসসিতে খুব ভালো মার্কস ছিল, আমার কিন্তু এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল। তা সত্ত্বেও আমি রিজেক্টেড হয়েছিলাম অনেক জায়গার থেকে, এবং আমি কোনো কারণ বুঝতে পারিনি কেন রিজেক্ট করা হলো। এবং শুধু তাই না, আমার বদলে যারা যারা চান্স পেলো সেসব জায়গায় পিএইচডির জন্য, তারা মার্কসেও আমার ধারে কাছেও আসে না, এবং তারা ইন্টারভিউ ভালো দেয়নি, আমি পরে জানতে পেরেছিলাম। কিন্তু দে ওয়্যার সিলেক্টেড। এর পেছনে কি রহস্য ছিল? পিএইচডি এরকম অনেক জায়গায় এইভাবেই হয় যে গাইড, পিএইচডির একজন গাইড থাকে তো যার আন্ডারে তুমি কাজ করবে, তার চেনা জানা লোককে উনি প্রায়োরিটি দেন এবং উনি নেন। পিএইচডির ক্ষেত্রে এটা একটা কমন ঘটনা, আজীবন ঘটে এসেছে। যাই হোক, আলটিমেটলি তারপরে আমি লাকিলি ভালোভাবে পিএইচডি করতে পারি, আমি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে আমি পিএইচডি করতে পারি। তো আলটিমেটলি তো আমি পেরেছি ভালোভাবে পিএইচডি করতে, কিন্তু পিএইচডি পরীক্ষা দেওয়ার সময় আমার বহু জায়গায় কিন্তু এরকম এক্সপিরিয়েন্স রয়েছে। আফটার পিএইচডি যখন শেষ হয়, তারপর পোস্ট ডক করার জন্য আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করি, সেখানে আমার সেম এক্সপিরিয়েন্স, দারুণ ইন্টারভিউ দিয়েছি, সব বলতে পেরেছি, আমাকে নেওয়া হলো না। কেন নেওয়া হলো না তার কোনো ভ্যালিড রিজন দেওয়া হলো না। চাকরি ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ দারুণ হচ্ছে, আমার একার নয়, অনেকের, আমার বন্ধু বান্ধব, তোমরা নিশ্চয় আশেপাশে শুনেছ, হয়ে যাওয়া চাকরি হলো না। কি রিজন? না অন্য কেউ পাচ্ছে, অন্য কেউ যে পাচ্ছে তার মার্কস তোমার থেকে অনেক কম, সে ইন্টারভিউ কিরকম দিচ্ছে তুমি জানো না, শোনা যাচ্ছে সে ইন্টারভিউ ভালো দিচ্ছে না, কিন্তু ওরা সিলেক্টেড হচ্ছে। কলেজে বিএসসি পড়ার ক্ষেত্রেও অনেকভাবে সিলেকশন হয়, অনেক কলেজে অ্যাডমিশন পায়, অনেকে পায় না, শুধুমাত্র মেধা বা নাম্বারের ভিত্তিতেই কি এটা হচ্ছে? না। এবং তুমি কি ভাবছো এটা আজকে শুধু হচ্ছে? না, এটা বহুদিনের গল্প। আজকে আমি এই জায়গায় এসে সেটা তোমার সাথে শেয়ার করতে পারছি কারণ আমার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। যেহেতু হায়ার সেকেন্ডারির পর থেকে প্রথমে গ্রাজুয়েশন, তারপরে পোস্ট গ্রাজুয়েশন, তারপর পিএইচডি, তারপর চাকরি,
সবকিছু করে আজকে আমি এই জায়গায়, তাই জন্য আমার এক্সপিরিয়েন্সও বেশি। তাই তোমাদের এই মুহূর্তে মনে হচ্ছে বোধহয় এইটাই শুধু হচ্ছে, আর কোথায় পৃথিবীর সব খুব সাদা, তা কিন্তু নয়। তার মানে কি এই যে শুধু ফ্রডই হয়, শুধু স্ক্যামই হয়, সব জায়গায় ভালো কিছু হয় না? না, তাও কিন্তু না, ভালো কিছুও হয়। তো এবার তোমাকে আমি বলি যে এমতাবস্থায় অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, আমরা কিভাবে প্রসিড করব, কারণ আমাদের কিন্তু মনোবল ভেঙে গেছে সবার। দেখো, যারা স্টুডেন্ট তাদের একভাবে ভেঙে যাচ্ছে, তারা ভাবছে যে আমি আর নিট দিয়ে কি করব, পরীক্ষা ভালো দিয়েও তো পাবো না। আর যারা টিচার তাদেরও কিন্তু মনোবল ভাঙছে, কারণ আমি আমার অনেক স্টুডেন্টকে এক্সপেক্ট করেছিলাম তারা নিটে পেয়ে যাবে, কিন্তু তাদের হচ্ছে না এবার। তাই মনোবল কিন্তু দুতরফেরই ভাঙছে। শোনা যাচ্ছে কোটি টাকায় নাকি নিটের সিট বিক্রি হচ্ছে। দেখো, আমি জানি না কোটি টাকায় সিট বিক্রি হয়েছে কিনা, আমি বলতে পারবো না, আমি নিজের চোখে দেখিনি, আমি নিজের কানে শুনিনি। আমি যদি ধরেও নিই যে হ্যাঁ হচ্ছে বা ইন ফিউচারও হবে, আমি যদি ধরেও নিই, তাহলে তারপরে কি? দেখো, সব রকম প্রবলেমের একটা সলিউশন কিন্তু আমাদের বার করতে হবে। প্রবলেম যাই আসুক না কেন, তার একটা সলিউশন হয়। যদি না হয় তাহলে কি হবে? তাহলে আমরা কোনোদিনই এগোতে পারবো না। আমরা আজকে ভাববো নিট তো আমার দ্বারা হবে না, কারণ নিটে আমি টাকা দিতে পারিনি, তাই আমি নিটে চান্স পাবো না। ওকে ফাইন, আমি একটা কলেজে ঢুকলাম সাধারণ স্টুডেন্ট হিসেবে, একটা কলেজ থেকে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করলাম, তারপরে যদি তুমি নেক্সট পরীক্ষা দিতে যাও, পিএইচডি করতে যাও বা চাকরি করতে যাও, সেখানে গিয়েও তোমার সাথে এই সেম ঘটনা হতেই পারে। তখন কি করবে? তখন কি তুমি ভাববে যে না, এটা হলো বলে তো আমার হলো না? দেখো, আলটিমেটলি কি, দেখো রোজগার তো তোমাকে করতে হবে। টাকা উপার্জন না করলে তুমি খাবে কি? তোমার সংসারের বেসিক নিডস তো তোমাকে পূরণ করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো প্রত্যেককে একটা কিছু তো করতে হবেই আমাদের। তো যখন এভাবে ঘাপলায় ভরা দুনিয়া, তো আমরা কি করব? এবার আমাদের তরফ থেকে আমাদের কি করণীয় তোমাকে আমি বলি। চারিদিকে যা হচ্ছে হতে দাও, তারও একটা কিছু তো হবেই। দেখো, এভাবে যদি স্ক্যাম হয়ে থাকে, ডেফিনেটলি তার একটা পানিশমেন্ট হবে, রিনিট হবে বা রি রেজাল্ট হবে বা কিছু একটা তো হবেই। সেটা আশা আমরা রাখতে পারি, তাই না? কারণ আমাদের তো আশা করা ছাড়া আর কোনো উপায় নেই। এবার তোমাকে আমি বলি, শুধুমাত্র নিট দেওয়ার জন্য নয়, তুমি যদি নিট দেবে তো দেবে, তুমি যদি জেইই দেবে তো দেবে, তুমি যদি জেন পাস দেবে, সিইউটি দেবে বা কোনো কলেজের পরীক্ষা দেবে, আমি সবার জন্য বলছি একটা কথা, আমরা এখন এই মুহূর্তে এটাই করতে পারি, এই নেগেটিভিটি গুলোকে একটু সাইডে রেখে নিজের কথা ভেবে একটু সেলফিশ হয়ে যাই এবং নিজের কথা ভেবে পড়াশোনাটা স্টার্ট করি। শুধু নিটের কথা বলছি না, তোমার যেটা ফোকাস সেটা। কারণ সবাই কিন্তু আমরা মেন্টালি এখন ভীষণভাবে ভেঙে পড়েছি এবং তার এফেক্ট পড়ছে কিন্তু আমাদের পড়াশোনায়। শুধু যদি নিটের কথা ভাবো, জুন মাস পড়ে গেছে, নেক্সট ইয়ার মেতে নিট, মানে 1 বছরও হাতে নেই। খুব চালাক যারা বাচ্চা হয় জানো, তারা এই টাইমটাকে ইউটিলাইজ করে নিজেরা পড়াশোনা করছে। ওরা দেখছেই না, এই সমস্ত ভিডিও দেখছে না, মাথাও ঘামাচ্ছে না, কোথায় কি হচ্ছে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, চুপচাপ বাড়ির কোণে পড়ছে। ওরা বরং ভাবছে এসব চক্করে যদি অন্যরা বিজি থাকে থাকুক, আমি ভাই টাইমটাকে ইউটিলাইজ করে পড়ে নিই। এটা হচ্ছে খুব চালাক যারা বাচ্চা তারা করে। তো এবার আমি তোমাকে বলি যে এবার একটু আমরাও স্বার্থপর আর চালাক হয়ে যাই, নিজেদের কথা ভাবি, একদম নিজেদের কথা ভাবি। তো আমরা একটা বছর, বা যারা 2026-এ পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে 2 বছর, সব রকম নেগেটিভিটিকে দূরে রাখে নিজের 100%টা দিই। ঠিক আছে, আমার 100%, মানে যদি কোনো স্ক্যাম না হয়, কোনো কিছু না হয়, আমি তাহলে পাবো তো, সেই জায়গায় আমি নিজেকে নিয়ে যাই। আমার তরফ থেকে যতটুকু যা করার আমি করি। দেখো, দুনিয়াকে বদলাবো ভাবলে সবার আগে নিজেকে বদলাতে হয়। আগে আমি আমারটা ভাবি, আমি তারপর দেখছি, আমরা দেখবো কি করা যায়, নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে আমি নতুন করে শুরু করি, শুরু করতে গেলেই আমার মনে হবে এই যে পরিশ্রমটা করছি এটাতে কি লাভ হবে, নিটটা তো পাবো না। আমরা এটা ভেবে নিই যে ঠিক আছে, নিটে স্ক্যাম হবে, আমি পাবো না, ফাইন, কিন্তু এই যে পড়াশোনাটা আমি করব, এটাকে কাজে লাগিয়ে আমার অন্য কিছু হবে, তাই না? আমার ভালো কলেজে গ্র্যাজুয়েশন হবে, বা আমার জেন পাসে চান্স হবে, বা সিইউটিতে হবে, বা কিছু একটা হবে, আমার ভালো একটা কিছু হবে। যদি কিছুই না হয়, এই যে আমি পড়াশোনাটা করছি,
এর থেকে যে আমার জ্ঞান অর্জন হচ্ছে সেটা দিয়ে আমি টিউশনই করে অ্যাটলিস্ট খেতে পারবো। ধরে নিলাম তোমাদের কথা, কিচ্ছু হলো না, আমি টিউশনই করে খেতে পারবো, তার জন্য কিন্তু ভালো পড়াশোনা করতে লাগে। কিছু তো একটা হবে। বিশ্বাস ভরসা যদি প্রথমেই হারিয়ে ফেলি তাহলে তো আর এগোনোই যায় না, তাহলে তো মরার আগেই আমরা মরে যাচ্ছি, তাই না? এগোতে পারবো না জীবনে। যতবার মনে হবে ফালতু খাচ্ছি ততবার ভাবি না, নিট হবে না, ঠিক আছে ফালতু খাচ্ছি, কিছু তো একটা হবে। প্রত্যেকটা পরীক্ষা বা জব সেক্টরে যেমন স্ক্যাম হয়, হয়েছিল, হবে, তেমনি এটাও ঠিক 100% স্ক্যাম কিন্তু হয় না, একটা পার্সেন্টেজ হয়, বাকি ফেয়ার সিলেকশনও কিন্তু হয়। দেখো সেটা যদি না হতো তাহলে আমরা এতদূর পড়াশোনা করলাম কি করে, বা আমাদের এত কিছু হলো কি করে, তাই না? আমি তো জীবনে কাউকে 1 টাকাও দিইনি, তাহলে আমি কি করে এত কিছু করতে পারলাম, এত ডিগ্রি বা পেলাম কি করে, চাকরি বাকরি হলো কি করে, এভরিথিং কি করে হচ্ছে? তার মানে একটা পার্সেন্টেজ দুর্নীতি তো হবেই, কিন্তু একটা ফেয়ার পার্সেন্টেজও কিন্তু থাকে। তো আমরা কেন সেই ফেয়ার পার্সেন্টেজে ঢোকার চেষ্টা করব না? আশা তো দেখতেই হবে, স্বপ্ন তো দেখতেই হবে, তাই না? ওকে, এবার নেক্সট তোমাকে আরেকটা কথা বলবো যে কাট অফ হাই এর বিষয়টা। দেখো 720 ছেড়ে দাও, হ্যাঁ 720 এখন দূরে রাখো। নর্মালি যদি নিট ফেয়ার সিলেকশন হয় 2025-2026 আমি যদি ধরে নিই যে ফেয়ার সিলেকশন হতে চলেছে, তাও কাট অফ কিন্তু আগের মতন আর থাকবে না, কাট অফ 100% বাড়বে। এর পেছনে মূল রিজন 4টে রয়েছে, ভালো করে শোনো, পড়াশোনা স্টার্ট করার আগে এগুলো ভালো করে বোঝা দরকার। প্রথম হলো নিটের সিলেবাস প্রচুর কিন্তু কমে গেছে, রিডিউস হয়েছে, প্রচুর কমে গেছে, এটা সত্যি কথা। নিটে 2024-এ যে কোয়েশ্চেন্স এসছে প্রচন্ড ইজি ছিল, যথেষ্ট ইজি কোয়েশ্চেন্স ছিল। থার্ড, হাই কোয়ালিটি লেকচার, হাই কোয়ালিটি নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন খুব কম টাকায়। আমাদের সময়ে যারা খুব দামি দামি কোচিং সেন্টারে পড়তো তারাই কিন্তু ভালো রেজাল্ট করতো, এবং তারা কিন্তু প্রচুর টাকা দিয়ে পড়তো, তার বদলে ভালো টিচার তাদের মিলতো, ভালো নোটস মিলতো। কিন্তু এখন খুবই সামান্য টাকায়, মানে জাস্ট টোকেন অ্যামাউন্ট, মানে আমরা বোধহয় এইসব টাকা দিয়ে মোবাইলের রিচার্জ করি 2-3 মাসের, সেই টাকায় আমাদের যেই লেভেলের লেকচার, যেই লেভেলের নোটস, যেই লেভেলের এমসিকিউ ঘরে বসে অনলাইন পাওয়া যাচ্ছে, এটাতে কম্পিটিশন তো হাই হবেই। এবং স্টুডেন্টস প্রচুর 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 স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু প্রচন্ডভাবে পড়াশোনা করছে, খুব সিরিয়াস যারা, এটাও কিন্তু আগের থেকে এখন অনেকটা বেড়েছে, এখন কিন্তু পড়াশুনো করাওয়ালা বাচ্চার সংখ্যা অনেক বেশি। এই মূলত 4টে কারণের জন্য কাট অফ অনেকটা জাম্প করছে বা করবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার অনেকেই তোমরা আমায় এসে বলো যে ম্যাম আমরা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, সাধারণ ছেলে, তাহলে কাট অফ বাড়লে ওই 650 কাট অফ যদি এখন হয় আমরা কি করে ওই মার্কসটা রিচ করব? পারবে। রিচ করার জন্য আমি তোমাকে কিছু বেসিক স্টেপস বলছি। এত বছর ধরে পড়াচ্ছি তো, এত বাচ্চা দেখেছি, 99% বাচ্চাদের 3টে মিস্টেক হয় পড়ার ক্ষেত্রে। আমি বায়োলজি পড়াই, আমি বায়োলজি দিয়ে তোমাকে বলি, ম্যাক্সিমাম বাচ্চা টিচারের পড়ানো লেকচারটা কিন্তু শোনেন। আমি যখন আগে লাইভ ক্লাসে পড়াতাম 100 জনের মধ্যে 10 জনও লাইভ ক্লাসে আসতো না। এখন তো আমি লাইভ ক্লাস তুলেই দিচ্ছি এই কারণে যে এরা আসেই না, এখন রেকর্ডেড লেকচার্স দিচ্ছি। রেকর্ডেড লেকচার্সও 80% বাচ্চা শোনে না, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, আমি জানি ওরা শোনে না। আমাদের মনে হয় শর্টকাটে সব হবে, তাই ডাইরেক্ট নোটস পড়াটা বোধহয় আমাদের জন্য অনেক ইজি। কিন্তু নোটস পড়ে শুধু নিত্য হবে না বাবু। একজন টিচার একটা চ্যাপ্টার যখন 9 ঘন্টা 10 ঘন্টা ধরে পড়াচ্ছেন, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। নিটে বেসিক কোয়েশ্চেন্স আসে, বেসিক কোয়েশ্চেন, যেটা দেখা হয় তুমি কতটা বুঝে পড়ছো।
মুখস্থ না, কতটা বুঝতে পেরেছো। নোটস পড়ে বা এনসিআরটি পড়ে তুমি কখনোই কোনো কিছু বুঝতে পারবে না, তোমার বোঝা সবসময় 50% রয়ে যাবে। তোমাকে যদি বুঝতে হয়, তোমাকে কিন্তু খুব ভালো একজন টিচারের থেকে মন দিয়ে লেকচারগুলো শুনতে হবে, এবং শুনতে গিয়ে অনেক জায়গায় হবে বুঝতে পারছো না, সেই জায়গাটা পজ করে বারে বারে শুনতে হবে। এখন তো সব রেকর্ডেড লেকচার, ইন্টারনেটের দুনিয়া ভাই, সব অ্যাভেলেবেল। পজ করে বারে 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 শুনতে হবে যে জায়গায় কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না। যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার হবে না, আমরা লেকচার শোনা ছাড়বো না। লেকচার শোনা তোমার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে শুধু নোটস পড়ে এমসিকিউ সলভ করে কিচ্ছু হবে না। এটা প্রথম মিস্টেক। যারা নতুন করে শুরু করতে চাইছো এবং যারা বলছো যে ম্যাম আমি কি পারবো, তুমি পারবে, কিন্তু তুমি আমার কথাটা একবার শোনো। একটা চ্যাপ্টার, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, একজন ভালো টিচারের লেকচার কমপ্লিটলি শোনো। তুমি আগে শোনার ধৈর্যটা রাখো, শোনার পেশেন্স রাখো, টাইম রাখো শোনার। সেকেন্ড মিস্টেক যেটা আমরা করি, আমরা শুধু নোটস পড়ি ম্যাম, এনসিআরটি পড়ি না। আপনি তো বলেন যে আপনার নোটস এনসিআরটি থেকেই তৈরি করা, তাহলে কেন আবার এনসিআরটি পড়বো? আমি বারবার বলি এনসিআরটি পড়তে হবে। আমার নোটস যদিও এনসিআরটি থেকে তৈরি করা, আমার বলি না যে কোনো টিচার এখন নোটস তোমাকে এনসিআরটি থেকেই দেবে, কিন্তু এনসিআরটি যদি না পড়ো কোনো দিন নিট পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। কেন? কারণ নোটস তো ছোট ছোট হয়। এনসিআরটির একটা বড় লাইনকে ছোট করে তোমাকে নোটস দেওয়া হচ্ছে যাতে তোমার রিভিশনে নোটসটা হেল্প করে, তোমাকে রিভাইজ করতে নোটসটা হেল্প করে, বারবার করে নোটসটা চট করে দেখতে পারো, কারণ নোটস ছোট হয়। কিন্তু সাথে তোমাকে এনসিআরটি এই কারণে পড়তে হবে, যতবার এনসিআরটি পড়বে তত তোমার পড়ার দক্ষতা বাড়বে, রিডিং স্কিল বাড়বে, পরীক্ষার হলে গিয়ে একটা কোয়েশ্চেন করার টাইম কম লাগবে। দেখছো তো টাইম নিয়ে কিরকম মারপিট চলছে, নিটের টাইম নিয়ে। সেক্ষেত্রে তুমি হয়তো একটা কোয়েশ্চেন সলভ করতে 2 মিনিট লাগিয়ে দিচ্ছ, যেখানে আরেকটা বাচ্চা সেই সেম কোয়েশ্চেন সলভ করতে 20 সেকেন্ডস লাগাচ্ছে। এবার তুমি বলো কে ভালো নাম্বার পাবে? তো তোমাকে ওই 20 সেকেন্ডের জায়গায় যেতে গেলে তোমাকে প্রচুর বার করে এনসিআরটি পড়তে হবে নোটের সাথে। তাই এনসিআরটি আমরা পড়ি না ম্যাম, না বাবা, তা করলে তো হবে না। তারপরে থার্ড মিস্টেক করি, আমরা যথেষ্ট পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করি না, টেস্ট দিই না। আমার ব্যাচেই আমি দেখেছি টেস্ট যখন নিতাম বা টেস্ট যখন নিই, 500 জনের মধ্যে 40 জন টেস্ট দেয়, বাকিরা দেয় না। কেন দাও না? কেন টেস্ট দিচ্ছ না তোমরা? টেস্ট না দিলে কি করে শিখবে? এমসিকিউ প্র্যাকটিস আমরা করি না ম্যাম, কি করে হবে? এমসিকিউ যদি প্র্যাকটিসই না করো, প্যাটার্ন বুঝবে কি করে? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বাবা। তো যারা বলছো যে ম্যাম আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমরা অ্যাভারেজ স্টুডেন্ট, আমরা কি করে পারবো অত কাট অফ পারলে? তোমরা কি করে পারবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3 জনের জন্য তোমার যাকে পছন্দ সেরকম একজন টিচার প্রথমে চুজ করো। সেটা পারবে তো? এটা পারবে তো? একজন টিচার যাকে ভালো লাগে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তাকে চুজ করি। তার দেওয়া সমস্ত চ্যাপ্টারের সমস্ত লেকচার এমনভাবে শুনি যে বেস আমার ক্রিস্টাল ক্লিয়ার। সেটা শুনে এনসিআরটি নোটস পড়ে মুখস্থ করি এবং তারপর এমসিকিউ প্র্যাকটিস করি, টেস্ট দিই। এগুলো পারবে না? এগুলো কি খুব কঠিন কাজ? এগুলো পারবে তোমরা। হয়তো প্রপার ওয়েটা তোমাদের জানা নেই, সেই জায়গায় হয়তো পিছিয়ে পড়ছো, কিন্তু পারবে। কিন্তু যদি কেউ মনে করো যে না আমি শর্টে সারবো, আমি এগুলো করবো না, আমি পরীক্ষার আগে 15 দিন আগে শুধু নোটস পড়ে যাবো, দেখো বাবা সেখানে আমি দায়িত্ব নিতে পারবো না, সে কিন্তু কোনোভাবেই নিট ক্র্যাক করতে পারবে না। তাই এত কিছু শুনে যাদের এবার মনে হচ্ছে যে না আরেকবার ফাইনাল ট্রাই করা যেতেই পারে, দেখো একবার নিজের সবটা দিয়ে চেষ্টা করে দেখোই না। যদি দেখো যে না ফ্রড হচ্ছে, স্ক্যাম হচ্ছে, তাই তুমি পারোনি, অ্যাটলিস্ট এটুকু তো বুঝবে যে হ্যাঁ বাবা আমি তো সবটা দিয়েছিলাম, সিস্টেম তো আমার হাতের বাইরে, আমি কি করব। অ্যাটলিস্ট সেটা তো তোমার একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে এই জন্য আমি পাইনি, এই সিস্টেমের কারণে আমি পাইনি।
সেটাও তো একটা স্যাটিসফ্যাকশন থাকবে। সেই স্যাটিসফ্যাকশনটার জন্যই না হয় একবার চেষ্টা করে দেখো। নাই তো তোমার সারা জীবন 10 বছর বাদে গিয়ে মনে হতে পারে ইস কেন একবার দেখলাম না। ঠিক আছে, আবার বলছি, আমি কিন্তু শুধু নিটের জন্য বলছি না, তোমার যেই পরীক্ষা টার্গেট হয়, এই নেগেটিভিটি থেকে একটু সরে এসে একবার আমরা চেষ্টা করি। এবং এখানে তোমাকে আমার গ্যারেন্টি যে আমি নিজে যেহেতু এরকম বহু ফেজের মধ্য দিয়ে জীবনে এসেছি, তাও দেখেছি যে আমার পরিশ্রমটা কিন্তু কোথাও একটা লেগে গেছে এবং সেটা থেকে আমি সাকসেসফুল হতে পেরেছি, কোথাও কোনোদিন 1 টাকাও না দিয়ে। আমার এত টাকা ছিল না, আমার বাবা আমাকে হাত খরচাই যা দিত কোনো রকমে আমার চলতো, আমার এত টাকা কোনোদিন ছিল না। ঠিক আছে, তো এইটুকু ভরসা তোমাদেরকে আমি দিতে পারি। তোমাদের যদি মনে হচ্ছে একটুও ভালো লাগলো, একটুও ভরসা পেলে আমাকে কমেন্ট করে জানাও, আমারও ভালো লাগবে তোমাদের মনের কথাগুলো জেনে।